হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব, আমি কৌশিক। ওয়েলকাম টু ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমাদের আগের ভিডিওটিকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখেনি তাদের জন্য লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা কি জানো আজ থেকে 2500 বছর আগে সম্রাট অশোক একটি সিক্রেট সোসাইটি তৈরি করেছিলেন? কি ছিল এই সোসাইটি, কারাই বা ছিল এই সোসাইটির মেম্বার, কী বা ছিল এদের এজেন্ডা? জানতে চাইলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক। আজ থেকে প্রায় 2500 বছর আগে তার রাজত্বের অষ্টম বর্ষে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়, কলিঙ্গ যুদ্ধ। যে যুদ্ধ অশোককে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত করে। তিনি পরিবর্তিত হন একটি মহামানবে। অশোক স্তম্ভ, আমাদের ন্যাশনাল এমব্লেম, সেটাও ওনার দেয়া। এরকম একটি রাজা যুদ্ধের পরে বুঝতে পেরেছিলেন যে তিনি বিজয় শুধুমাত্র মৃত্যু মিছিলের উপর পেয়েছেন, সব দেহের উপর পেয়েছেন। এই যুদ্ধ মিথ্যে। এবং তিনি এটাও বোঝেন পৃথিবীতে সবথেকে শক্তিশালী অস্ত্র হল জ্ঞান, যা আলোর মতো। ভবিষ্যতে যাতে এরকম ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ আর না হয় তার ব্যবস্থা তিনি করেন। ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চল থেকে 9 জন মানুষকে তিনি একত্রিত করেন এবং তাদের নিয়ে একটি সিক্রেট সোসাইটি তৈরি করেন, যারা পরবর্তীকালে দ্য 9 আননোন মেন বলে পরিচিত হয়। এই সিক্রেট সোসাইটির মূল মন্ত্র ছিল একটা সমাজ বা একটা রাজ্য চালানোর জন্য যে বিশেষ বিষয়গুলির প্রয়োজনীয়তা আছে, সেই বিষয়গুলো নিয়ে তারা গভীর অধ্যয়ন করবে, সেগুলোর উপর রিসার্চ করবে, তার উপর পুস্তক রচনা করবে। এই সমিতিটিকে তার 9 আননোন মেন বলে অভিহিত করা হয়েছে ইতিহাসে। সম্রাট অশোক এটাও এনশিওর করেন যে এই সমিতির সদস্য সংখ্যা সবসময় 9ই থাকবে এবং কেউ যদি এই সোসাইটি থেকে রিটায়ারমেন্ট নিতে চায় বা বেরিয়ে আসতে চায়, তাহলে তার পরবর্তী কে আসবে সেই সোসাইটিতে, সেই লোকটির রিপ্লেসমেন্ট, সেটাও এই 9 জনে ডিসাইড করবে, আর অন্য কেউ না। এবং এদের যে এই ইনফরমেশন, এটা প্রপারলি ইনট্যাক্ট রাখা হবে জেনারেশন বাই জেনারেশন। এটা ছিল এই সোসাইটির সবথেকে বড় মোটো, সিক্রেসি অফ দিস এনশিয়েন্ট নলেজেস সো দ্যাট নো ওয়ান ক্যান ইউজ ইট ফর দেয়ার ওন ইভিল পারপাসেস। এই গল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইংলিশ রাইটার ট্যালবট মুন্ডি 1923 সালে একটি বই প্রকাশ করেন। এই বইটির নাম ছিল দ্য 9 আননোন ম্যান। ট্যালবট মুন্ডি তার এই বইটি রচনার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা যেমন রাঁচি, সারনাথ, বোধগয়া, মগধ, দিল্লি প্রভৃতি জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করেন এবং এই তথ্যগুলোকে তিনি তার বইয়ের মধ্যে ইনক্লুড করেন। এই বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই বইতে তিনি অশোকের নিজের হাতের লেখা ট্রান্সক্রিপ্টের কথা বলেছেন। এই ট্রান্সক্রিপ্ট অনুযায়ী দ্য 9 আননোন মেন প্রত্যেকটা বিষয়ে 9টা আলাদা আলাদা বই লিখে গেছেন। এই 9টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে বইটি লেখা হয় সেটি হলো প্রপাগ্যান্ডা। একটি সোসাইটি বা একটি সমাজকে চালানোর জন্য বা একটি সোসাইটির সমস্ত জনগণকে ম্যানিপুলেট করার জন্য যে ধরনের ইনফরমেশান বা মিসইনফরমেশান বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালানো হয়, সেই জিনিসটাকেই প্রপাগ্যান্ডা বলে। আজ এই প্রপাগ্যান্ডার প্রয়োগ সারা বিশ্ব জুড়ে আছে। আজ থেকে 2500 বছর আগে ভারতবর্ষের বুকে কোন এক জনৈক ব্যক্তি এটা সম্পর্কে লিখেছিলেন যে এটার মাধ্যমে কি করে জগৎকে পরিচালনা করা যায়, মানে উইদাউট স্টিক্স অ্যান্ড স্টোনস অ্যান্ড গানস ইউ ক্যান উইন দ্য ব্যাটল। এই প্রপাগ্যান্ডার ব্যবহার ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে প্রতিনিয়ত হয়ে চলেছে। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে এই প্রপাগ্যান্ডা পুস্তকটি যদি সত্যি হয়, এই পুস্তকের যে ইনফরমেশন ছিল সেটা কোনো না কোনোভাবে লিক আউট হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই প্রপাগ্যান্ডা কথাটির উল্লেখ আমরা না পেলেও প্রপাগ্যান্ডা বারে বারে হয়েছে, সেটা ভারতবর্ষে হোক বা বিদেশে হোক। দ্বিতীয় বইটি যে বিষয়বস্তুর উপর লেখা সেটি হলো ফিজিওলজি। ফিজিওলজি বইটির মধ্যে যে যে জিনিস সম্পর্কে লেখা আছে সেটি হলো শুধুমাত্র টাচের মাধ্যমে কিভাবে একটি মানুষকে মারা যায়, যাকে কিনা বলে দ্য টাচ অফ ডেথ। দ্য টাচ অফ ডেথ কিছুই না, শুধুমাত্র নার্ভের রিভার্স ইম্পালস ঘটিয়ে মানুষকে মেরে ফেলা। কথিত আছে যে এই বই থেকেই লিক হয়ে মার্শাল আর্টের জন্ম হয়েছে। এই বইতে লেখা আছে মানুষকে কিভাবে মারা যায় শুধুমাত্র বিষ দিয়ে, মানে একটা কিংডমকে টপল করতে গেলে কোনো রকম রক্তক্ষয় ছাড়া কি করে একজন রাজাকে হত্যা করা যায়, সেই ইনফরমেশনটাই বইটাতে দেওয়া ছিল। তৃতীয় বইটি ছিল মাইক্রোবায়োলজি নিয়ে। এই মাইক্রোবায়োলজির বইটিতে উল্লিখিত আছে ছোট ছোট জীবাণুর জৈব রসায়ন কিভাবে সামান্য একটি মাইক্রোব ব্যবহার করে একটি বিপ্লব ঘটিয়ে দেওয়া যেতে পারে, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হতে পারে। অর্থাৎ
যুদ্ধ ছাড়া যুদ্ধ জয় হতে পারে, সেটা এই বইতে উল্লেখিত আছে। মানে একটা বিশাল বড় সাম্রাজ্য বিস্তার করতে গেলে শুধুমাত্র আপনার সৈন্য নয়, একটা মাইক্রোস্কোপিক জীবাণু দিয়ে আপনি রাজ্য জয় করতে পারেন। আজ শেষ 1.5 বছর ধরে যা হচ্ছে সেটা তার একটা জল জ্যান্ত উদাহরণ। কথিত আছে ভারতবর্ষের যে নদীকে আমরা মা রূপে পুজো করি, অর্থাৎ মা গঙ্গা, তার জলকেও নাকি এই মাইক্রোব দ্বারাই পিউরিফাই করা হয়েছিল, যার জন্য আপনি আজ পর্যন্ত গঙ্গার কোনো জল যদি বাড়িতে রেখে দেন সেটা কোনোভাবেই নষ্ট হয় না, কারণ বলা হয় গঙ্গা সত্যিই পবিত্র নদী, যেটা পিউরিফাইড হয়েছিল। চতুর্থ বইয়ের বিষয়বস্তু হলো অ্যালকেমি, অর্থাৎ কিনা অপরসায়ন। অ্যালকেমির পদ্ধতিকে ইউজ করে যে কোনো ধাতুকে সোনায় রূপান্তর করাই ছিল এই বইয়ের একমাত্র উদ্দেশ্য। দেখা যেত সেই সময়ে রাজ্যে যখন অর্থ সংকট হতো তখন রাজ্যের বিভিন্ন মন্দিরে হঠাৎ করেই সোনার আবির্ভাব হতো। এই যে হঠাৎ করে মন্দিরে সোনার আবির্ভাব আর কিছুই নয়, মন্দিরের আশেপাশে থাকা যত যে পরিমাণ ধাতু আছে সেগুলোকে সোনায় রূপান্তর করে দিত এই অ্যালকেমি পদ্ধতির মাধ্যমে। বর্তমান সময়ের সাথে এই ব্যাপারটা কতটা রিলেভেন্ট তা আমরা সহজেই বুঝতে পারি। বর্তমান সমাজে যদি কোনো রকমভাবে ইকোনমি ধাক্কা খায় তাহলে আমরা সহজেই সোনা তৈরির মাধ্যমে সেই ইকোনমিটাকে জাগিয়ে তুলতে পারি। পঞ্চম বইটির বিষয় ছিল কমিউনিকেশন বা যোগাযোগ। এই বইতে উল্লেখ পাই এমন কিছু যোগাযোগের বস্তুর যেটা ছিল টেরিস্ট্রিয়াল এবং এক্সট্রা টেরিস্ট্রিয়াল, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে যুগে তারা এলিয়েনের অস্তিত্ব পর্যন্ত বিশ্বাসী ছিল। ট্রান্সডিমেনশনাল বিইংস বা ইন্টারডিমেনশনাল বিইংসদের উল্লেখ এখানে পাওয়া যায়, বা আমাদের যে জ্ঞান তার থেকে অনেকটা ঊর্ধ্বে যাদের অধিষ্ঠান, তাদের সাথে কিভাবে যোগাযোগ করা যেতে পারে বা কী করে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা যেতে পারে তার ডিসকাশন দেওয়া ছিল এই বইটিতে। অর্থাৎ এই বই থেকে জানা যায় দ্য 9 আননোন মেন এটা অ্যাকসেপ্ট করেছিলেন যে উই আর নট অ্যালোন ইন দিস ভাস্ট ইউনিভার্স। ষষ্ঠ বইয়ের বিষয়বস্তু ছিল গ্র্যাভিটি। আইজাক নিউটনের জন্মের বহু আগে থেকেই ভারতীয়দের কাছে গ্র্যাভিটির নলেজ আগে থেকেই ছিল। এই বই অনুসারে ভারতবর্ষে তখন একটি অ্যান্টি গ্র্যাভিটি এয়ারক্রাফট ছিল, যা কিনা বৈদিক বিমানা নামেও পরিচিত। বৈদিক বিমানার উল্লেখ হিন্দু মাইথোলজিতে পাওয়া যায়, যেমন রাবণের পুষ্পক রথ। এটি ইতিহাসে আরেকটি নামেও পরিচিত, দ্য এনশিয়েন্ট ইউএফও অফ ইন্ডিয়া। সেভেন্থ বইটি লেখা ছিল কসমোলজি নিয়ে। এই বইটির মধ্যে ছিল এই ইউনিভার্সের সম্পর্কে প্রপার ইনফরমেশান, কীভাবে ইউনিভার্সটা তৈরি, কী করে টাইম এবং স্পেসকে বেন্ড করা যায়, অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্সের ইনফরমেশান ছিল এই বইটিতে। মডার্ন ডে ফিজিক্সে এখন প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে কী করে ওয়ার্মহোল জেনারেট করে আমরা একটা ডিমেনশন থেকে একটা ডিমেনশনে যেতে পারি, কী করে আমরা মাল্টাইভার্সের যে অস্তিত্ব আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি। সেই কসমোলজির ইনফরমেশন এই বইটিতে দেওয়া ছিল। এই বইতে উল্লেখিত ছিল হাউ টু ট্রাভেল বিটুইন ডিমেনশনস, কী করে আলোর থেকে দ্রুত বেগে আমরা চলাফেরা করতে পারি। মানে এক কথায় টাইম ট্রাভেলের উল্লেখ ছিল এই বইতে। মডার্ন ডে জিনিয়াস স্টিফেন হকিং একটি বই লেখেন দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেই বইটিতে আমরা কসমোলজির উল্লেখ পাই, যে কসমোলজির উল্লেখ 2500 বছর আগে ভারতবর্ষে করা হয়েছিল। অষ্টম বইটি যে বিষয়বস্তুর উপর লেখা সেই বিষয়টি হলো লাইট। এই বইটিতে আলোর গতিবেগ বাড়ানো কমানো বা আলোকে কীভাবে বেন্ড করে একটি ওয়েপন হিসাবে ইউজ করা যায় তার কথা লেখা ছিল। এই আলো বেন্ড করে বর্তমানে একটি ওয়েপন তৈরি করা হয়েছে যা আমরা লেজার নামে জানি। অর্থাৎ মডার্ন ওয়েপনারি ব্যাপারেও ইনফরমেশন 9 আননোন ম্যানের কাছে ছিল। নবম বইটি লেখা ছিল সোশিওলজি সম্পর্কে। এটিকে বলা হয় সবথেকে ডেঞ্জারাস সাবজেক্ট। এই বইটিতে উল্লেখিত আছে কী করে একটা সিভিলাইজেশন বা সোসাইটি চলবে, সে সোসাইটি চলার যে নিয়ম এবং কানুনগুলো, কী করে সে সোসাইটির ডিক্লাইন হবে। অর্থাৎ এই বইটিতে একটি সোসাইটি তৈরি, সেই সোসাইটির নার্চার এবং সেই সোসাইটির ডিস্ট্রাকশন করার সমস্ত পন্থা বইটিতে দেওয়া ছিল। অর্থাৎ যুদ্ধ ছাড়া একটি সিভিলাইজেশনকে শেষ করে দেওয়ার ক্ষমতা এই বইটিতে দেওয়া ছিল। এই ছিল দ্য 9 আননোন মেনের লেখা 9টি বিষয়ের বই। ইতিহাসে আমরা দেখতে পাই ছোট ছোট কিছু ঘটনা যা এই বইগুলির অস্তিত্বকে সমর্থন করে। একটি মিথ অনুসারে কিছু বিখ্যাত ব্যক্তি যেমন প্রফেসর অ্যালবার্ট আইনস্টাইন, স্যার আইজাক নিউটন, প্রফেসর বিক্রম সারাভাই, ইভেন এপিজে আব্দুল কালাম এই সিক্রেট সোসাইটির মেম্বার ছিলেন। আরও একটি সেন্সেশনাল ইনফরমেশন হলো লুই পাস্তুর
তিনি কলেরার টিকা আবিষ্কার করেছিলেন। তিনি পরবর্তীকালে তার সুধীবৃন্দদের কাছে এটি স্বীকার করেন যে এই টিকার ইনফরমেশন তিনি সাডেনলি পেয়েছিলেন একটু অচেনা ব্যক্তির কাছ থেকে, যেটাকে পরবর্তীকালে কনস্পিরেসি থিওরিস্টরা বানিয়ে দেয় যে এই 9 আননোন মেনই অ্যাকচুয়ালি এই কলেরার টিকাটা আবিষ্কার করেন এবং লুই পাস্তুরকে সেই ইনফরমেশনটি দেন। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো প্রথম ফ্রেঞ্চ পোপ সিলভেস্টার II ভারতবর্ষে একবার এসেছিলেন। কথিত আছে তিনি তার ভারতবর্ষে ভ্রমণকালে এই 9 জন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন। বলা হয় তিনি ভারতবর্ষ থেকে যখন নিজের দেশে ফিরেছিলেন তখন তার সাথে একটি ব্রোঞ্জ মূর্তি নিয়ে দেশে ফিরেছিলেন। এই ব্রোঞ্জ মূর্তিটি ইন্টারেক্টিভ ওয়েতে যা কোশ্চেন তাকে করা হতো সেটা হ্যাঁ বা নাতে উত্তর দিত। কথিত আছে এই ব্রোঞ্জ মূর্তিটি নাকি তিনি এই 9 জন ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন এবং তাদের সাথে কথা হয়েছিল যে এই ব্যাপারটা কোনো রকমভাবেই ডিসক্লোজ করা যাবে না, কিন্তু আলটিমেটলি উনি সেই ব্যাপারটিকে ডিসক্লোজ করার চেষ্টা করেন পাবলিকলি এবং হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। কোন রহস্যময় পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছিল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। দ্য 9 আননোন মেন সত্যি পৃথিবীতে ছিল কি না, নাকি এটি একটি মিথ, সেটা আজ পর্যন্ত প্রমাণ হয়নি। বলা হয় এটা পৃথিবীর সব থেকে পুরনো সোসাইটি, যেটা নাকি এখনও বর্তমান 2000 বছর ধরে চলে আসছে। কিন্তু পৃথিবীতে এই ভয়ঙ্কর সময়ের মধ্যে তারা কোথায় বা তাদের অস্তিত্বই বা কোথায় সেটা আমরা কিন্তু জানি না। হয়তো তারা এই পৃথিবীতে কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে নিজেদের গোপন করে রেখেছে, তারা হয়তো সত্যিই চায় না তাদের সম্পর্কে আমরা জানি, কিন্তু হয়তো তারা হিউম্যান কাইন্ডকে তাদের ইনফরমেশন দিয়ে বা তাদের এই নলেজ দিয়ে সমৃদ্ধ করছে, আমরা হয়তো বুঝতে পারছি না। এই ছিল আজকের ভিডিও, দ্য 9 আননোন মেন অফ অশোকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে অর্ণব এবং কৌশিকের সঙ্গে ফ্র্যাঙ্কলি স্পিকিং নিয়ে।